দেখো আমরা প্রবলেমকে সলভ করি। প্রথম কোশ্চেন রয়েছে, কোশ্চেন নম্বর 1। আমরা ম্যাগনেটিজম থেকে প্রবলেম আজকে সলভ করব। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিজমের কোশ্চেন আজকে আমরা সলভ করব। তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে, একটি দ্বন্দ্ব চুম্বকের চৌম্বক ক্ষেত্র সম্পর্কে নিচের তথ্যগুলি বিবেচনা করুন। তো একটা দ্বন্দ্ব চুম্বকের কথা বলেছে। তো দ্বন্দ্ব চুম্বকের শেপটা কীরকম হয় প্রথমে যদি আমরা বলি, তো দ্বন্দ্ব চুম্বকের শেপ এই শেপের হবে। তো তার উত্তর মেরু থাকবে, আবার কিন্তু দক্ষিণ মেরু থাকবে। তো কোশ্চেনে কি বলেছে দেখো, 1 নাম্বার, এর মান ও অভিমুখ উভয়ই আছে, মানে দ্বন্দ্ব চুম্বকের মান আছে, তার সাথে সাথে দ্বন্দ্ব চুম্বকের অভিমুখ আছে। উত্তর হচ্ছে হ্যাঁ, ঠিকই বলেছে, দ্বন্দ্ব চুম্বকের একটা ভ্যালু আছে, তার সাথে সাথে তার একটা অভিমুখ আছে। অভিমুখ বলতে কি বোঝাচ্ছে, দেখো আমি তোমাদের বলেছিলাম চুম্বক যে বলরেখা, সেই বলরেখাগুলি নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে গিয়ে প্রবেশ করে, তাই না? নর্থ পোল থেকে বেরিয়ে যাবে, সাউথ পোলে গিয়ে প্রবেশ করবে। তো এই যে চুম্বক বলরেখার অভিমুখ, এটাই আলটিমেটলি এখানে বোঝাচ্ছে দ্বন্দ্ব চুম্বকের অভিমুখ। এটা দাদা কিছু দেখতে পাচ্ছি না। সেটাই হচ্ছে দ্বন্দ্ব চুম্বকের অভিমুখ। এবার দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তো এই হচ্ছে কি ব্যাপার। বললা সেটা তো শুনতে পাইনি। আমি বললাম যে নর্থ পোল থেকে চুম্বক বলরেখা বেরিয়ে গিয়ে সাউথ পোলের দিকে প্রবেশ করে, সেটা তোমাদের জানা আছে। এর আগে আমি যখন চুম্বক বলরেখা থিওরিতে পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম, তাই না? তার নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে যাচ্ছে, চুম্বক বলরেখা নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে যাচ্ছে। তো চুম্বক বলরেখার যে অভিমুখটা, সেটাই হচ্ছে আলটিমেটলি তোমার চুম্বক ক্ষেত্রের অভিমুখ। তো যাই হোক, দ্বন্দ্ব চুম্বক হোক কিংবা যে কোনো চুম্বক হোক, সমস্ত চুম্বকের ক্ষেত্রে কি থাকবে, তার একটা মান তো থাকবেই, তার সাথে সাথে তার ডিরেকশন থাকবে, অভিমুখ কিন্তু থাকবে। তো কাজেই প্রথম যে অপশনটা দেওয়া আছে এখানে, এটা কিন্তু ঠিক কোথায় বলা আছে, এটা ঠিক রয়েছে। হ্যাঁ, আচ্ছা, চুম্বক বলরেখাগুলি হলো বদ্ধ বক্ররেখা। খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, চুম্বক বলরেখাগুলি বদ্ধ বক্ররেখা। কথাটার মানে কি বলতে চেয়েছে, এই হচ্ছে তোমার দ্বন্দ্ব চুম্বক ধরো। তো চুম্বক বলরেখাগুলি যে নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলে প্রবেশ করে, আবার সাউথ পোল থেকে কিন্তু নর্থ পোলের দিকে যায়, ঠিক এইরকম। তাহলে যদি আমরা দ্বন্দ্ব চুম্বকের ভেতরের কথা বলি, তাহলে ভেতরের দিকে দেখব যে চুম্বক বলরেখাগুলি দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে গেছে। কিন্তু দ্বন্দ্ব চুম্বকের বাইরে যদি দেখি, তাহলে আমরা দেখব চুম্বক বলরেখাগুলি নর্থ পোল থেকে বেরিয়ে সাউথ পোলের দিকে গেছে। তো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কেউ যাবে, কেউ আবার সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে আসবে। তো আলটিমেটলি কি ব্যাপারটা দাঁড়ালো, ধরো স্টার্টিং পয়েন্ট এখান থেকে যদি বলি, এখান থেকে বেরিয়ে গিয়ে সাউথ পোলে ঢুকে আবার নর্থ পোলের দিকে আসলো, তাহলে পুরো ক্লোজ হলো কি না, এরমভাবে বিষয়টা পুরো ক্লোজ হয়ে গেল কি না, কমপ্লিট হয়ে গেল। তো এটাকে বলা হবে বদ্ধ বক্ররেখা। কেন বক্ররেখা, এই যে আলটিমেটলি এই যে স্ট্রেট লাইন তো যাচ্ছে না, তাই না? তো বক্ররেখা তো হচ্ছে কিন্তু কি ক্লোজড বক্ররেখা হচ্ছে, তাই না? ক্লোজড কার্ভ হচ্ছে, ক্লোজড কার্ভ, অর্থাৎ বদ্ধ বক্ররেখা কিন্তু হচ্ছে। তো এখানে যে দুটা অপশন দেওয়া আছে,
1 নাম্বার অপশন আর 2 নাম্বার অপশন এই দুটাই কিন্তু ঠিক আছে, হ্যাঁ। তার জন্য আমাদের কোন উত্তরটা ঠিক হবে? দেখো উত্তর বি এখানে ঠিক হয়ে যাবে, কারণ উত্তর বি এর মধ্যে যেটা বলা আছে 1 এবং 2 উভয়ই, তাই দুইটাই ঠিক আছে। তার জন্য 1 এবং 2 উভয়ই, এটা হবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 2। মোটরের আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ বোঝা যেতে পারে ড্যাশ এর সাহায্যে। দেখো আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কিসের সাহায্যে বোঝা যেতে পারে? আর্মেচারের ঘূর্ণনের অভিমুখ কিসের সাহায্যে বোঝা যেতে পারে? তোমরা ফ্লেমিং এর বামহস্ত নিয়ম পড়েছো, আবার ডানহস্ত নিয়ম পড়েছো। তো তোমাদের আমি বলেছিলাম যে ফ্লেমিং এর বামহস্ত যে নিয়মটি রয়েছে, এই নিয়মের সাহায্যে আমরা বলের অভিমুখ জানতে পারি, তাই না? অর্থাৎ চুম্বক, তোমরা মনে রাখবা যে ফ্লেমিং এর বামহস্ত নিয়মের সাহায্যে, যদি লেফট হ্যান্ড রুল বলে অর্থাৎ বামহস্ত নিয়ম, বামহস্ত নিয়মের সাথে তুমি বলের অভিমুখ জানতে পারবে। বলের অভিমুখ জানতে পারা মানেই এখানে তুমি মনে রাখবা পরিবাহীর গতির অভিমুখ তুমি জানতে পারছো, পরিবাহীর গতির অভিমুখ তুমি জানতে পারছো। পরিবাহীর গতির অভিমুখ মানেই হচ্ছে ঘূর্ণনের অভিমুখ, হ্যাঁ। তো তোমাকে কোশ্চেনে বলো ঘূর্ণনের অভিমুখ যদি বলে, সেক্ষেত্রেও তুমি উত্তর করবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। তোমাকে যদি কোশ্চেনে বলে পরিবাহীর গতির অভিমুখ, সেক্ষেত্রে উত্তর করবে তুমি ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। আর যদি বলের অভিমুখ বলে, সেক্ষেত্রেও তুমি উত্তর করবে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম। আচ্ছা, ফ্লেমিং এর বামহস্ত নিয়মকে মোটরের নিয়ম বলা হয়, হ্যাঁ। কার নিয়ম বলা হবে? মোটরের নিয়ম বলা হয়, মোটরের নিয়ম, এটা মনে রাখবে। আর ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, এই ডানহস্ত নিয়মের উপর বেস করে তৈরি করা হয়েছে জেনারেটর, এটা দিয়ে তৈরি করা হয়েছে জেনারেটর। তো যাই হোক, এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এটা না, অপশন নাম্বার বি হবে এখানকার সঠিক উত্তর। অপশন নাম্বার বি হবে এখানকার সঠিক উত্তর, ফ্লেমিং এর বাম হস্ত নীতি বা বাম হস্ত নিয়ম, এটা হচ্ছে সঠিক উত্তর। 3 নাম্বার, এটি একটি বৈদ্যুতিক জেনারেটর ড্যাশ শক্তি ব্যবহার করে একটি পরিবাহীকে ড্যাশ ক্ষেত্রে আবর্তন ঘটিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। দেখো জেনারেটরের কাজ কি, আগে সেটা আমাকে বলো তোমরা। জেনারেটরের মেইনলি কাজ হচ্ছে কোন শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করবে? জেনারেটরের মেইন কাজ হচ্ছে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করবে, তাই না? তো জেনারেটরে কি করা হয়? যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে পরিণত করা হয়? বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয়। তবে গল্পটা কিরকম একটু ধ্যান দিয়ে শোনো। যান্ত্রিক শক্তিকে কিসে কনভার্ট করা হচ্ছে? বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করা হচ্ছে। কিন্তু তোমাকে পড়তে লাগবে কেমন করে? যান্ত্রিক শক্তিকে প্রথমে কনভার্ট করা হয়, মানে অ্যাকচুয়ালি যান্ত্রিক শক্তিকে আমরা চুম্বকীয় যে ফিল্ডটা আছে, ম্যাগনেটিক ফিল্ড যেটা আছে, সেই চুম্বক ক্ষেত্রে আবর্তন ঘটানোর পরে সেটা কিন্তু বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট হয়। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে আমরা কোথায় আবর্তন ঘটাবো? যান্ত্রিক শক্তিকে আমরা আবর্তন ঘটাবো, যান্ত্রিক শক্তিকে আমরা আবর্তন ঘটাবো কোথায়? মানে যান্ত্রিক শক্তি কাজে লেগে আবর্তন ঘটাবো ম্যাগনেটিক ফিল্ডে। তো ফাইনালি এখানে কি তৈরি হবে? বিদ্যুৎ তৈরি হবে। তো সেটাই কিন্তু এই প্রশ্নের মধ্যে বলা আছে।
যে একটি বৈদ্যুতিক জেনারেটর ড্যাশ শক্তি ব্যবহার করে, কোন শক্তি ব্যবহার করে? যান্ত্রিক শক্তি ব্যবহার করে। একটি পরিবাহীকে কোথায় আবর্তন ঘটাবে? চুম্বক ক্ষেত্রে আবর্তন ঘটাবে। ফাইনালি কি তৈরি হবে? ফাইনালি তৈরি হবে হচ্ছে বিদ্যুৎ। তো যাই হোক, এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পেরেছো। কেন কি বলতো, থিওরিতে ইন ডিটেলস আলোচনা করেছিলাম জেনারেটরের মেকানিজম। তো যারা থিওরি পড়েছো তারা আশা করি যে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে চলে যাই। কোশ্চেন নাম্বার 4, নিচের কোন অবস্থায় কুণ্ডলীতে আবিষ্ট বিভব পার্থক্য সর্বোচ্চ হবে? দেখো তো, এটা বুদ্ধি করে বলো তো। যারা থিওরি ক্লাস করেছো তারা কিন্তু এটা বলতে পারা উচিত। আমি বলেছিলাম যে এই ধরনের কোশ্চেন আরআরবি, জেইতে, আরআরবি আর গ্রুপ ডিতে কিন্তু জিজ্ঞাসা করে থাকে। কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে। বলো কি বলেছে প্রশ্নের মধ্যে? মানে কোনটাতে আবিষ্ট বিভব পার্থক্য সর্বোচ্চ হবে, অর্থাৎ ইন্ডাকশনটা ধরে নাও এখানে হাইয়েস্ট হবে। কোনটার ক্ষেত্রে হবে বলো? প্রথম যে অপশনটা রয়েছে তাতে কি বলেছে? একটি দ্বন্দ্বচুম্বক একটি স্থায়ী কুণ্ডলীর দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। তার মানে একটা হচ্ছে স্থায়ী কুণ্ডলী আছে, তার দিকে এগিয়ে যাচ্ছে একটা কি দ্বন্দ্বচুম্বক। কত বেগে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। এই প্রথম কেসটা বলেছে। সেকেন্ড যেটা বলছে, একটি কুণ্ডলী একটি স্থায়ী চুম্বকের দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা বললো এই দ্বন্দ্বচুম্বকটা ধরো ঠিকঠাকই আছে, মানে এটা ফিক্সড আছে এক জায়গায়, কিন্তু তোমার এই কুণ্ডলীটিকে তুমি এগিয়ে নিয়ে যাচ্ছ কত বেগে? 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে নিয়ে যাচ্ছ। 3 নাম্বার কেস কি বলেছে? একটি কুণ্ডলী এবং একটি দ্বন্দ্বচুম্বক একই দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা কি হলো, এই একটা কুণ্ডলী, এই হচ্ছে দ্বন্দ্বচুম্বক। তো কুণ্ডলীটাও ধরো এই দিকটাতে এগিয়ে যাচ্ছে, আবার কুণ্ডলী দ্বন্দ্বচুম্বক দুটোই একই দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, কত বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে? 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এটাও এগিয়ে যাচ্ছে, এটাও 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এগিয়ে যাচ্ছে। এটা 3 নাম্বার কেস। 4 নাম্বার কেস যেটা বলেছে, একটি কুণ্ডলী এবং একটি দ্বন্দ্বচুম্বক পরস্পরের দিকে 2 মিটার পার সেকেন্ড গতিবেগে এগিয়ে যাচ্ছে। তাহলে পরস্পরের দিকে যাচ্ছে, ব্যাপারটা কীরকম হবে? ধরো এই কুণ্ডলী এইদিকে এগিয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, আবার এই হচ্ছে দ্বন্দ্বচুম্বক, এটা আবার এই দিকটাতে এগিয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। বলো কোন কেসটার ক্ষেত্রে মানে চুম্বক বলরেখার পরিবর্তন সর্বোচ্চ হবে, বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কোন ক্ষেত্রে সর্বোচ্চ হবে? বলো। যারা থিওরি করেছো এটা কিন্তু আমি ডিটেল বলেছিলাম। বলো দেখি, অনিমা বলো, সেদিন ক্লাসে তুমি ছিলে। এটা অপশন ডি। হ্যাঁ, একদম অপশন ডি, একদম ঠিক বলেছো, অপশন ডি। কেন কি বলতো, এই কেসটার ক্ষেত্রে চুম্বক বলরেখার পরিবর্তনটা সর্বোচ্চ হবে, ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তনটা সর্বোচ্চ হবে। ব্যাপারটাই হচ্ছে এই চুম্বকটা, এই দ্বন্দ্ব চুম্বকটা স্থির আছে, এটা এগিয়ে যাচ্ছে, ধরো এটা স্থির আছে, এটা এগিয়ে যাচ্ছে, তো ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন এখানেও হবে, এখানেও ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হওয়ার জন্য ইন্ডাকশন হবে। এখানে দ্বন্দ্ব চুম্বকটা ফিক্সড আছে, এখানে এই কেসটার ক্ষেত্রে কুণ্ডলীটা এগিয়ে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে, এক্ষেত্রেও কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, কিন্তু অতটাও পরিবর্তন হবে না যতটা পরিবর্তন এই থার্ড লাস্ট কেসটার ক্ষেত্রে হবে। কেন বলো তো, এক্ষেত্রে দুটাই গতিশীল অবস্থা আছে, একটা একটা আরেকটার দিকে এগিয়ে যাচ্ছে। তো আলটিমেটলি কি হবে, এখানে আপেক্ষিক গতিবেগটা বেশি হবে, মানে আপেক্ষিক গতিবেগটা কি হবে, বেশি হবে। পরস্পরের দিকে যদি এগিয়ে যায় তাহলে আপেক্ষিক গতিবেগ বের করার জন্য আমরা কি করি, যোগ করি। বোর্ড অ্যান্ড স্ট্রিমের অঙ্ক যখন করেছো, ট্রেনের অঙ্ক যখন করেছো, তখন সেটা তোমরা আপেক্ষিক গতির বিষয়টা তোমরা জানো। ধরো এটা 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে এসছে, এটা 2 মিটার পার সেকেন্ড বেগে এসছে, তাহলে
এখানে আপেক্ষিক গতিবেগ কত হবে? এখানে আপেক্ষিক গতিবেগ হয়ে যাবে 2 + 2, মানে পরস্পর বিপরীত দিকে আসলে যোগ করতে লাগে, তাই না? তখন হয়ে যাবে 4 মিটার পার সেকেন্ড। তাহলে আপেক্ষিক গতিবেগটা যেখানে ম্যাক্সিমাম হবে সেখানে কিন্তু চুম্বক বলরেখার পরিবর্তনটা ম্যাক্সিমাম হবে, আর সেই ক্ষেত্রে কি হবে? ইন্ডাকশনটা বেশি হবে। আর এই যে থার্ড নাম্বার কেসটা, এই থার্ড নাম্বার কেসটা দেখো আপেক্ষিক গতিবেগ 0, কেন? এটাও 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, এটাও 2 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে যাচ্ছে, একই দিকে এগিয়ে যাচ্ছে। একই দিকে যদি এগিয়ে যায় তাহলে এই কুণ্ডলী আর দ্বন্দ্ব চুম্বকের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, এটা সবসময়ই একই থাকবে। যখন ডিস্টেন্স সবসময় একই থাকবে তখন চুম্বক বলরেখার পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স এখানে হবে না। আলটিমেটলি ম্যাগনেটিক ইন্ডাকশন এখানে কিন্তু ঘটবে না, তো এই ক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হবে না। তো যাই হোক, এখানে কোন কেসটা ক্ষেত্রে সবচেয়ে বেশি ইন্ডাকশন হচ্ছে? এখানে হচ্ছে 4 নাম্বার যে কেসটা আছে সেটার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইন্ডাকশন আছে। যারা থিওরি ক্লাস করেছো আশা করি বুঝতে পারছো। এই থিওরিটা করেছো তো রাখি? এই থিওরিটা করেছো? কিন্তু আমি ডিটেল করিয়েছিলাম ক্লাসের মধ্যে। তো যাই হোক, পরের প্রশ্ন। তড়িৎ চুম্বকের মেরুত্ব ড্যাশ পরিবর্তন করে বিপরীত করা যেতে পারে। দেখো, তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কি বলতো চুম্বকত্ব সবসময় থাকে না। যখন আমরা কারেন্ট পাঠাবো তখন চুম্বকত্ব তৈরি হবে এবং চুম্বকত্ব থাকবে। আর কারেন্টের পরিবহন যতক্ষণ চলবে, তড়িৎ প্রবাহ যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত ওটা ম্যাগনেট হিসাবে কাজ করবে। আর যখন কারেন্ট ফ্লোটাকে আমরা বন্ধ করে দেবো অর্থাৎ সুইচ অফ করে দেবো, তখন কিন্তু সেটার মধ্যে আর ম্যাগনেটিক ধর্ম অর্থাৎ চুম্বক ধর্মটা কিন্তু আর থাকবে না। তো যাই হোক, এখানে আমাদের বলেছে মেরুত্ব পরিবর্তন করার কথা। তো মেরুত্ব পরিবর্তন কি করে আমরা করতে পারি সেটাকে দেখো। দেখো, এই একটা দ্বন্দ্ব চুম্বক আছে, না দ্বন্দ্ব চুম্বক বলবো না, এটাতে আমাদের বলেছে হচ্ছে তড়িৎ চুম্বক, তাই না? তড়িৎ চুম্বক কি করে তৈরি করা হয় বলো? আমরা কোডটা কিসের নেই বলো? এটা কিসের নেই বলো তো? কাঁচা লোহা। তো তার চারপাশে তখন তামার তার আমরা পেঁচিয়ে দিয়েই হবে, তাই না? তারপর এর মধ্য দিয়ে যদি কারেন্ট পাঠানো হয় তখন সেটা কিসের মতো কাজ করে? সেটা কিসের মতো আচরণ করে? চুম্বকের মতো আচরণ করে। আর যদি কারেন্ট ফ্লো আমরা বন্ধ করে দিই তখন আর চুম্বক ধর্ম থাকবে না। এটাকে আমরা তড়িৎ চুম্বক বলেছিলাম। তো ধরো তড়িৎ চুম্বকের এটা হচ্ছে নর্থ পোল, এটা ধরো সাউথ পোল তৈরি হয়েছে, তাই তো? এবার তুমি চাচ্ছ যে এটা হচ্ছে নর্থ পোল আর এটা হচ্ছে সাউথ পোল, এই পোল দুটাকে চেঞ্জ করে দিতে। এই নর্থ পোলের জায়গাটাকে সাউথ পোল করতে যাচ্ছ, সাউথ পোলের জায়গাটাকে তুমি নর্থ পোল করতে যাচ্ছ। তো সেটা তুমি কিভাবে করতে পারো? অর্থাৎ মেরুর পরিবর্তনটা কিভাবে করা যেতে পারে সেটাই আমাদের কোশ্চেনের মধ্যে জানতে চেয়েছে। এক তো বলেছে পাকের দূরত্ব, পাকের মধ্যে দূরত্বের উপর ডিপেন্ড করে। এটা কি হবে বলো? এটা কিন্তু হওয়ার চান্স নেই। এর মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মাত্রা না বেশি তড়িতের মাত্রা বাড়িয়ে দেওয়া বা কমিয়ে দেওয়ার উপর কি করে মেরুর পরিবর্তন হতে পারে? তড়িৎ প্রবাহের দিক, একদম ঠিক কথা। তড়িৎ প্রবাহের দিক তুমি যদি পরিবর্তন করে দাও, ধরো তড়িৎ প্রবাহটা প্রথমে এই দিক থেকে এই দিকটা হচ্ছে, ধরো তড়িৎ প্রবাহটা ধরো এই দিক থেকে এই দিকটা হচ্ছে, তখন এখানে যদি নর্থ পোল এই দিকটা যদি সাউথ পোল থাকতো, এবার যদি তড়িৎ প্রবাহের দিকটা তুমি চেঞ্জ করে দাও মানে তুমি এখন তড়িৎ প্রবাহটা এই দিক থেকে করছো, এই দিক থেকে নিয়ে যাচ্ছ, তারপর হচ্ছে তোমার এই দিক দিয়ে চলে আসছে। অর্থাৎ তুমি ধরো ব্যাটারি কারেন্টের কথা বলছি, পজিটিভকে নেগেটিভ, নেগেটিভকে পজিটিভ করে দিলে তখন যেটা কি হবে? প্রবাহের অভিমুখের পরিবর্তন ঘটবে। আর যখন প্রবাহের অভিমুখের পরিবর্তন ঘটবে তখনই কিন্তু চুম্বক মেরুর পরিবর্তন ঘটে যাবে। অর্থাৎ নর্থ পোল যেটা থাকবে সেটা হয়ে যাবে সাউথ পোল, আর যে সাউথ পোল থাকবে সেটা হয়ে যাবে কিন্তু নর্থ পোল। তার জন্য এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কি? এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার সি।
অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক। দেখো বুঝতে পেরেছো কি নাই? সবাই বুঝতে পেরেছো? বলো কার পরিবর্তন ঘটাবো? হ্যাঁ। পরের কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6। তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাতে যখন তড়িৎ প্রবাহ বহনকারী কুণ্ডলী এবং চুম্বক ক্ষেত্র স্থির থাকে তখন গ্যালভ্যানোমিটার। দেখো গ্যালভ্যানোমিটারের কাজ কি আগে সেটা আমাকে বলো তো সবাই। গ্যালভ্যানোমিটারের কাজ হচ্ছে যখন কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট যাবে তখন গ্যালভ্যানোমিটারের কাটার বিক্ষেপ ঘটবে, তাই না? তার মানে গ্যালভ্যানোমিটারে কাটার বিক্ষেপ দেখে আমরা বুঝতে পারবো কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে কি না। এবার যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো না হয়, অর্থাৎ কারেন্ট না যায়, তাহলে চুম্বক তাহলে তো তোমার তো গ্যালভ্যানোমিটার কাটারের বিক্ষেপ ঘটার অর্থাৎ বিচ্যুত হওয়ার কোনো তো কারণ নেই, তাই না? তো কোশ্চেনে কি বলেছে ধ্যান দিয়ে পড়ো। তড়িৎ চুম্বকীয় আবেশের ঘটনাতে যখন তড়িৎ প্রবাহ বহনকারী কুণ্ডলী এবং চুম্বক ক্ষেত্র স্থির থাকে, কুণ্ডলীটাও স্থির, চুম্বক ক্ষেত্রটাও স্থির, দুটাই যদি স্থির থাকে তাহলে আলটিমেটলি এদের মধ্যে কি দূরত্বের পরিবর্তন ঘটবে? অর্থাৎ আপেক্ষিক গতিবেগ যদি না থাকে তাদের মধ্যে চুম্বক ফ্লাক্স কি তৈরি হবে? চুম্বক ফ্লাক্স যখন তৈরি হবে না তখন তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, আর কারেন্ট যদি না যায় তাহলে গ্যালভ্যানোমিটারে কাটার বিক্ষেপ ঘটবে না। ব্যাপারটা কি বুঝতে পারলে আমি কি বলতে যাচ্ছি? চুম্বক ফ্লাক্স কখন তৈরি হবে? যখন কুণ্ডলী এবং চুম্বক ক্ষেত্রের মধ্যে আপেক্ষিক গতিবেগ থাকবে, তখনই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে। আর যখনই চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটবে তখনই কি তৈরি হবে? কারেন্ট ফ্লো হতে শুরু করবে, তাই না? তো এখানে তো আলটিমেটলি পরিবর্তন হচ্ছে না, না? তাহলে কারেন্ট কি তৈরি হবে? কারেন্ট তৈরি হবে না। আর কারেন্ট তৈরি না হওয়া মানে গ্যালভ্যানোমিটারে কাটার বিক্ষেপ ঘটবে না। তাহলে এখানে কোন উত্তরটা সঠিক হবে বলো তো তোমরা? কোশ্চেনটাকে পড়ো, সেই অনুযায়ী কোন উত্তরটা সঠিক হবে বলে তোমাদের মনে হয় সেটা বলো। কোনটা বললে বলো? অপশন সি হবে। হ্যাঁ, অপশন শূন্য বিচ্যুতি দেখায় মানে কোনরূপ বিক্ষেপ ঘটবে না। ভাই রাকেশ তুমি বুঝতে পারছো? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। ঠিক। তাহলে 3 নাম্বার উত্তরটা সঠিক উত্তর এখানকার কিন্তু হয়ে যাবে। আচ্ছা পরের প্রশ্নটাকে দেখো, 7 নাম্বার প্রশ্নটার উত্তর করো। শরীরের অভ্যন্তরে উৎপন্ন দুর্বল চুম্বক ক্ষেত্রের ব্যবহারের কারণে বিভিন্ন অঙ্গের ছবি প্রাপ্তির প্রক্রিয়াকে কি বলা হয়? তোমরা এমআরআই স্ক্যান জানো? এমআরআই স্ক্যান, এমআরআই স্ক্যান, এই এমআরআই স্ক্যানে শরীরের অভ্যন্তরে মানে শরীরের ভেতরে যেটা করা হয়, উইক ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে আমাদের যে ইন্টারনাল যে পার্টস আছে, বিভিন্ন ধরনের যে অর্গ্যানগুলি আছে, সেই অর্গ্যানগুলির কিন্তু ছবি তোলা হয়। আর এই কেসটাকে বলা হয় এমআরআই। তো এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, এমআরআই হয়ে যাবে উত্তর। হ্যাঁ, পরে দেখো, কোশ্চেন নাম্বার 8। একটি বৈদ্যুতিক জেনারেটরের জন্য নিম্নলিখিত বিবৃতিগুলির কোনটি সত্য? বলো কোনটা সত্য হবে? আচ্ছা, বৈদ্যুতিক জেনারেটরে কয়েলে পাকের সংখ্যা বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যেতে পারে, একদম ঠিক কথা। মানে জেনারেটরের ক্ষেত্রে পাকের সংখ্যা যত বেশি হবে
আবিষ্ট তড়িৎ প্রবাহ তত বেশি হবে। অর্থাৎ পাকের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে তড়িৎ প্রবাহের মাত্রাটা বৃদ্ধি পায়। কয়েলের গতি বাড়িয়ে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যায়। একদম, কয়েলের যদি তুমি গতি বাড়িয়ে দাও তাহলে তাহলে যে ম্যাগনেটিক ফ্লাক্স সেটার পরিবর্তনটা দ্রুত হবে আরো। তো আলটিমেটলি তড়িৎ প্রবাহটা আরো বেশি বাড়ানো যাবে। প্রযুক্ত চুম্বক ক্ষেত্র হ্রাস করে আবিষ্ট তড়িৎ প্রবাহ বাড়ানো যেতে পারে। এটা কি কথা বলা হলো? তুমি চুম্বক ক্ষেত্রটাকে হ্রাস করছো, ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটিটা সেটাকে তুমি কমিয়ে দিচ্ছ। ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি তুমি যদি কমিয়ে দাও, ম্যাগনেটিক ক্ষেত্রটাকে যদি কমিয়ে দাও, তাহলে আবিষ্ট তড়িৎ প্রবাহ কি করে বাড়বে? ম্যাগনেটিক ক্ষেত্র তুমি যদি কমিয়ে দাও তাহলে আলটিমেটলি চুম্বক বলরেখার পরিবর্তন কম হবে, আর চুম্বক বলরেখার পরিবর্তন কম হলে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কম হবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন কম হওয়ার অর্থই হচ্ছে তড়িৎ প্রবাহ কম হবে। তো এখানে উল্টা কেসটা বলে দিল না, চুম্বক ক্ষেত্র তুমি হ্রাস করে দিচ্ছ কিন্তু বলে দিয়েছে তড়িৎ প্রবাহ বাড়বে। এটা ভুল। তার জন্য কোনটা ঠিক উত্তর? অপশন নাম্বার এটা হচ্ছে সঠিক, মানে অপশন নাম্বার 1 ঠিক, অপশন নাম্বার 2 ঠিক, এই দুটা ঠিক হবে। সেই অনুযায়ী কোনটা সঠিক উত্তর হওয়ার কথা? অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা? যারা থিওরি করেছো তারাই একমাত্র বুঝতে পারবে, কারণ এই চ্যাপ্টারটা এমনই চ্যাপ্টার সেটা কিন্তু শুধুমাত্র মানে কোশ্চেন আনসার করিয়েই কাউকে বোঝানো সম্ভব নয়। এটা তোমার তার জন্য থিওরি জানতেই লাগবে। দেখো বুঝতে পারছো তো? রাখি বুঝতে পারছো? হ্যাঁ দাদা। ঠিক ঠিক। অনিমা বুঝতে পারছো তুমি? হ্যাঁ দাদা। হ্যাঁ, থিওরি করলে বুঝতে পারো, নাহলে বুঝতে পারবো না, এটা আমি বলে দিচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 9। চুম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে সরানো হলে একটি পরিবাহীতে আবিষ্ট ইএমএফ উদ্ভূত হয়। কি বলছে? চুম্বক ক্ষেত্রের সমান্তরাল দিকে সরানো হলে একটি পরিবাহীতে আবিষ্ট ইএমএফ উদ্ভূত হয়। কিরকম মানে ইএমএফটা কিরকম হবে? সর্বোচ্চ হবে, অসীম হবে, সর্বনিম্ন হবে নাকি শূন্য হবে? দেখো সমান্তরাল ভাবে যখন যাবে না, সমান্তরাল ভাবে হলে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন কিন্তু ঘটবে না। ধরো চুম্বক ক্ষেত্রটা এদিকে, চুম্বক ক্ষেত্র এদিকে মানে চুম্বক বলরেখাগুলি ধরো এদিকে যাচ্ছে, ঠিক আছে? এবার তুমি পরিবাহীটাকে সরাচ্ছ কোন দিকে? চুম্বক ক্ষেত্রের দিকে, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের সমান্তরালেই সরাচ্ছ। তাহলে পরিবাহীটাকে তুমি সরাচ্ছ কোন দিকে? এই দিক থেকে এই দিকে সরিয়ে দিচ্ছ। তাহলে দুইটা যদি একই ডিরেকশনে যায় তাহলে তুমি আমাকে বলো চুম্বক বলরেখার পরিবর্তন তাদের মধ্যে হবে? হবে না। তো সেক্ষেত্রে ইএমএফটা শূন্য হয়ে যাবে। ইএমএফটা কি হয়ে যাবে? ইএমএফটা শূন্য হয়ে যাবে। পরের কোশ্চেন, চুম্বক ক্ষেত্রের উপস্থিতি ড্যাশ দ্বারা নির্ণয় করা হয়। বলো চুম্বক ক্ষেত্রের উপস্থিতি কি দ্বারা নির্ণয় করা হয়? এটা বলতে পারা উচিত। ওরস্টেটের নিয়মটাকে ভাবনা চিন্তা করো। ওরস্টেট, প্রথমে আমি ওরস্টেট পড়িয়েছিলাম, বলো ওরস্টেটের নিয়মটাকে ভাবো, বলো। আমি ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছিলাম বিষয়টা। ওরস্টেট, চুম্বক শলাকা। হ্যাঁ চুম্বক শলাকা, চৌম্বক শলাকা। একদম একদম সুন্দর সুন্দর উত্তর করেছো। চুম্বক শলাকা। ওরস্টেট কি বলেছিল বলো তো? কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায় তাহলে ওই পরিবাহীর চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এটা প্রথম 1820, হ্যাঁ 1820-র দিকে প্রথম বলেছিল বিজ্ঞানী ওরস্টেট, ঠিক আছে? তো এখানে তো ব্যাপারটা হচ্ছে চুম্বক শলাকা কি হবে? কেসটা চুম্বক শলাকা হবে। হ্যাঁ,
আচ্ছা 11 নম্বর কোশ্চেনটাকে বলো তো, এটা পরে এটার উত্তর বলো কি হবে। পরের প্রশ্নটা বলো দেখি উত্তর কি হবে। যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করে এবং বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা একে অপরের সাথে লম্বভাবে প্রসারিত হলে মধ্যমা আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক প্রদর্শিত করবে, একে বলা হবে। এটা কার নিয়ম বলো, এটা কার নিয়ম বলো দেখি। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। একদম, এটা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম। দেখো আমি তোমাদের বলি, একটা কিওয়ার্ডকে মনে রাখবে খুব ভালো মতো, তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নটার উত্তর করতে পারবে। কি বলো তো, যদি বলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, কি বললাম ধ্যান দিয়ে শোনো, যদি বলে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক, আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক বললে এটা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, হ্যাঁ। আর যদি বলে পরিবাহীর গতির অভিমুখ, যদি পরিবাহীর গতির অভিমুখ বলে, কার অভিমুখ, পরিবাহীর, হ্যাঁ, পরিবাহীর গতির অভিমুখ যদি বলে, সেক্ষেত্রে উত্তর হয়ে যায় বামহস্ত নিয়ম, হ্যাঁ। মানে গতির অভিমুখ বললে বামহস্ত, আর কারেন্ট ফ্লো কোন দিকে হবে সেটার অভিমুখ যদি শেষের দিকে বলে, তাহলে সেটা হবে ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম, হ্যাঁ। তো যাই হোক, এটা ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম উত্তর হয়ে যাবে, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। এটা বলো 12 নম্বরটা, খুব সুন্দর কোশ্চেন, বলো দেখি। একটি বিজ্ঞান বইতে দুটি দ্বন্দ্ব চুম্বক এ এবং বি এর চারপাশের চুম্বক ক্ষেত্ররেখা বর্ণনা করা হয়েছে। এ এর উত্তর মেরু থেকে 5টি রেখা উৎপন্ন হয়, বি এর দক্ষিণ মেরুতে 10টি রেখা প্রবেশ করে। এর সামর্থ্য বি এর কত গুণ হবে, এর সামর্থ্য বি এর কত গুণ। শোনো, তোমাদের আমি ট্রান্সফরমার পড়িয়েছিলাম, এটা কিন্তু ট্রান্সফরমারের কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা পড়ে তোমার মনে হবে না যে এটা ট্রান্সফরমার থেকে দিয়েছে, হ্যাঁ। ধ্যান দিয়ে শোনো আমি কি বলেছিলাম। এই যে ট্রান্সফরমারে এখানে হচ্ছে, ধরো এটা হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে কি আমি বলেছিলাম সেকেন্ডারি, হ্যাঁ। এটা প্রাইমারি কয়েল, একটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তো প্রাইমারি কয়েলে ধরো এখানে চুম্বক বলরেখা তৈরি হয়েছে, চুম্বক বলরেখা তো কয়টা তৈরির কথা বলেছে, প্রথমটাতে বলেছে হচ্ছে 5টা, উত্তর মেরু থেকে 5টি চুম্বক রেখা হয় এবং দক্ষিণ মেরুতে 10টি রেখা প্রবেশ করে, হ্যাঁ। তার মানে এখানে 5টা তৈরি হয়েছে চুম্বক বলরেখা, এখানে গিয়ে চুম্বক বলরেখা প্রবেশ করেছে হচ্ছে 10টা, 10টা প্রবেশ করে গেছে। তাহলে কাপলিং এর মান কত, কাপলিং এর মান কত বলো। এখানে 5টা তৈরি হয়েছে, এখানে 10টা তৈরি হয়েছে, কাপলিং এর মানটা হয়ে যাবে 1/5/10, উত্তর কত হয়ে যাবে, হাফ। তো অর্ধেক হয়ে যাবে, এর সামর্থ্য বি এর কত, অর্ধেক। বা অত ডিপলি না ভাবলে এইভাবে ভাবো, এখানে 5টা তৈরি হয়েছে, এখানে 10টা, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, তাহলে এটা কি বি এর অর্ধেক হচ্ছে না, তাহলে এ হচ্ছে বি এর অর্ধেক, এইভাবে করতে পারো। তো এটা কাপলিং থেকে কোশ্চেনটা দিয়েছে, হ্যাঁ। ট্রান্সফরমারে আমি বলেছিলাম যে কাপলিং থেকে কোশ্চেন দেয়, দেখো দেখো তাহলে দেখো কোথা থেকে কোশ্চেন দিয়েছে। গ্রুপ ডির কোশ্চেন না খুব ভালো জায়গা থেকে দেয় কোশ্চেন, অর্ধেক। অপশন নাম্বার ডি হবে উত্তর, হ্যাঁ। এটা কি আমি বোঝাতে পারলাম তোমাদের, নাকি বুঝতে পারলে না বলো তো। কাপলিং এর হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ, হ্যাঁ কাপলিং দাদা। পড়িয়েছিলাম আমি তোমাদের, ওই জন্য থিওরি করবে, থিওরি। কোশ্চেন যতই করো থিওরি না জানলে পারবে না এগুলা করতে। তো যাই হোক 13 নাম্বার বলো।
13 নাম্বার হচ্ছে নিচের কোনটি বা কোনগুলি ওরস্টেড এর পরীক্ষা থেকে প্রাপ্ত সঠিক সিদ্ধান্ত। দেখো এটা নিজেরাই পারবে, বলো। একটি চৌম্বকীয় কম্পাস সূচি একটি তড়িৎ বা বহনকারী পরিবাহী বরাবর স্থাপিত হলে তা বিচ্যুত হয়। একটি তড়িৎ বহনকারী পরিবাহী এটির চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। একটি তড়িৎ বহনকারী পরিবাহী বরাবর স্থাপিত কম্পাস সূচির বিচ্যুতির অভিমুখটি প্রবাহের অভিমুখের বিপরীতে পরিবর্তিত হয় না। কি হবে এটা সঠিক উত্তর? ব্যাপারটাকে দেখো, এইটা তো দ্বিতীয় নাম্বারটা নিয়ে তো কারো কোনো ডাউট নেই আশা করি, কারণ ওরস্টেড প্রথমেই বলেছে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কারেন্ট পাঠানো হয় তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না? তাহলে একটি তড়িৎ বহনকারী পরিবাহী এটির চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি করবে। 2 নাম্বারটা তো হবেই হবে, সেটা নিয়ে কারো কোনো ডাউট নেই। এবার হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে কনফিউশন। একটি চৌম্বকীয় কম্পাস সূচি একটি তড়িৎ বহনকারী পরিবাহী বরাবর স্থাপিত হলে তা বিচ্যুত হয় একদম। দেখো কারেন্ট তোমার যাচ্ছে এখানে তুমি চুম্বক শলাকা রেখে দিয়েছো। এবার কারেন্ট যদি যায় তাহলে তার চারপাশে কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি না? এর চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়া মানে চুম্বক শলাকার তার বিক্ষেপ দেখাবে কি দেখাবে না, বলো? দেখাবে। তো ওটাই বলেছে বিচ্যুত হবে, এটাও ঠিক। 1 নাম্বার 2 নাম্বার দুইটাই ঠিক। এবার 3 নাম্বারটা দেখি। একটি তড়িৎ বহনকারী পরিবাহী বরাবর স্থাপিত কম্পাস সূচির বিচ্যুতির অভিমুখটি প্রবাহের অভিমুখের বিপরীতে পরিবর্তিত হয় না। এটা ভুল, ঠিক আছে? কম্পাস সূচির বিচ্যুতির অভিমুখটি প্রবাহের অভিমুখের বিপরীতে পরিবর্তিত হয় না। হতেই পারে বিপরীতে, ধরো তোমার এইদিকে চুম্বক যে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে, এদিকে। এবার চুম্বক শলাকার তুমি ওইটা নোট পোলটা ধরো এইদিকে রাখছো, এটাকে সাউথ পোল রাখছো। যদি এখানে নোট পোল তৈরি হয় তাহলে এটাকে আকর্ষণ করবে, এটাকে বিকর্ষণ করবে, তাহলে উল্টে যেতেই পারে না, বিপরীত দিকে পরিবর্তিত হতেই পারে, না হওয়ার কিছু নেই। দেখো ওরস্টেডের কোনো নিয়মের মধ্যে বলে নাই যে চুম্বক বলরেখার না চুম্বক শলাকার কোন দিকের অভিমুখের পরিবর্তন ঘটবে, তাই না? চুম্বক শলাকার অভিমুখের পরিবর্তন কোন দিকে ঘটবে সেটা তো পরে বললো বিজ্ঞানী অ্যাম্পিয়ার, যেটা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম বলা হয়, তাই না? ওরস্টেড ওই চুম্বক শলাকার অভিমুখের পরিবর্তন কোন দিকে ঘটবে সে বিষয়ে কোনো তথ্যই দেন নাই। আর এখানে কোশ্চেনের মধ্যে আমাদের ওরস্টেডের নিয়ম অনুযায়ী আমাদের উত্তরটা দিতে বলেছে, তাই না? তোমরা দেখো কোশ্চেনটার মধ্যে কোন মানে কার ফর্মুলার উপর বেস করে করতে বলছে। দেখো ওরস্টেডের নিয়ম অনুযায়ী করতে বলেছে কি না? তাহলে ওরস্টেডের নিয়ম কতদূর পর্যন্ত সীমাবদ্ধ? ওরস্টেডের নিয়ম ততদূর পর্যন্ত সীমাবদ্ধ যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে চুম্বক বলরেখা তৈরি হবে, না চুম্বক বলরেখা বলে না, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হওয়ার জন্য চুম্বক শলাকার বিচ্যুতি ঘটবে। ব্যাস এতটুকুই বলেছেন তিনি, কিন্তু চুম্বক শলাকার কোন দিকে বিচ্যুতি ঘটবে সেটা কিছু বলেন নাই। ওটা সেটা হচ্ছে আমরা পরে জানতে পারি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে। তাহলে এখানে কোনটা কোনটা ঠিক হলো তাহলে বলো, তোমরা বলো তাহলে কোনটা কোনটা ঠিক হলো? 3 নম্বরটা কেন ঠিক হলো না বুঝতে পেরেছো? কারণ এটা ওরস্টেডের নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু ব্যাখ্যাটা করতে বলেছে। কোনটা কোনটা ঠিক হবে তাহলে কোন উত্তরটা ঠিক হবে বলো আমাকে, তাহলে ফাইনালি কোন উত্তর দুটা ঠিক হবে? হ্যাঁ, বি নাম্বার উত্তর, তাই না? বি নম্বর অপশনটা। ডি নাম্বার উত্তর, ডি। 1 আর 2 তো আমার ডি নাম্বার উত্তর, ঠিক। সুন্দর। তার মানে আমি তোমাদের কি বলেছিলাম যে তোমাকে বিষয় মুখস্থ করতে লাগবে না, বাট থিওরি তোমাকে পড়তে লাগবে, তাহলে প্রশ্নের উত্তর কিন্তু তুমি করতে পারবে। এই যে কোথায় বললো যে ওরস্টেডের নিয়মটা লিখো বা ওরস্টেডের নিয়মের উপর, এই ধরনের কোশ্চেন দেয় না। কোশ্চেন যা করাচ্ছে এই টাইপেরই দেয়। আচ্ছা, একটি সলিনয়েডের অভ্যন্তরে চুম্বকীয় ক্ষেত্রটা কেমন হবে বলো?
এটা বলতে পারা উচিত প্রত্যেকের। একটা সলিনয়েডের ভিতরে চুম্বক ক্ষেত্রটা কেমন হবে বলো? দেখো কোনটাকে আমরা সলিনয়েড বলেছি। ধরো এটা হচ্ছে সলিনয়েড। এটা বলতে অ্যাকচুয়ালি এর ভিতরে কি থাকবে বলো তো? কাঁচা লোহা। তো এক্ষেত্রে এখানে যে চুম্বক ক্ষেত্রটা তৈরি হবে না, সেটার ধরো বলরেখাগুলো কেমন করে যাবে? এদিক থেকে এদিকে এরকম করে যাচ্ছে, এদিক থেকে এদিকে ধরো এদিকে যাচ্ছে, মানে মোট কথা এরকম সমান্তরাল হবে। চুম্বক বলরেখাগুলো এরকম সমান্তরাল ভাবে যাবে। তাহলে বলো তো এখানে চুম্বক ক্ষেত্রটা সুষম হবে নাকি বিষম হবে? চুম্বক ক্ষেত্রটা সুষম হবে নাকি বিষম হবে? চুম্বক ক্ষেত্রটা সুষম হবে। সমান হবে করতে। হ্যাঁ, সুষম হবে মানে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ডটা যেরকম থাকবে এখানকার ম্যাগনেটিক ফিল্ডের ইন্টেন্সিটি সেম থাকবে। তো তখন আমরা কি বলবো, সর্বত্র চুম্বক ক্ষেত্রটা কি থাকবে? একই থাকবে। একই থাকবে মানে কি, অভিন্ন থাকবে। অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটার উত্তর করো। এটি চৌম্বক ক্ষেত্রে স্থাপিত তড়িৎ বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল হলো, বলো কেমন হবে? দেখো একটা আরেকটার সাথে লম্ব কত, হবে। হ্যাঁ আমি তোমাদের মনে করে মনে করো এই জিনিসটা আমি বলেছিলাম তোমাদের, এই মনে আছে? ফাদার, মাদার, চাইল্ড। ফাদার মাদার চাইল্ড। ফাদার মানে হচ্ছে এফ তে ফোর্স, এম তে হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক ফিল্ড, আর সি তে হচ্ছে কারেন্ট। তো এইটা নির্দেশ করবে কি, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলি, এটা বৃদ্ধাঙ্গুলি, আর এটা হচ্ছে মধ্যমা, সরি এটা বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা হবে তর্জনী, এটা হবে মধ্যমা। তো এই যে বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা, এই তিনটা একটা আরেকটার সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে বলো? কত কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো তার মধ্যে এখানে দেখো, তার মানে কি, ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট একটা আরেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো এখানে আমাদের কোশ্চেনের মধ্যে কারেন্টের কথাটা তো বলেই দিয়েছে, এই যে ক্রিয়াশীল না, চুম্বক ক্ষেত্রে অবস্থাপিত তড়িৎ বহনকারী পরিবাহীর উপর ক্রিয়াশীল বল ও ফোর্সটা বলেছে, ঠিক আছে? তাহলে ফোর্স কার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে? ফোর্স হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। তো তাহলে সেই উত্তরটা কি হবে, যে তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্রের অভিমুখের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে? 90 ডিগ্রি, অর্থাৎ লম্বভাবে থাকবে। অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আচ্ছা, তারপর 16 নাম্বার কোশ্চেন। যখন একটি চুম্বকীয় ক্ষেত্র উত্তর দিকে কাজ করে এবং তড়িৎ প্রবাহ একটি পরিবাহীর মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়, তখন পরিবাহীটি কোন দিকে সরে যাবে? তখন পরিবাহীটি কোন দিকে সরে যাবে? উত্তর কি হবে এখানকার? এটাকে তোমরা উম, এটা নিচের দিকে হবে।
নিচের দিকে তো হবে। এক্সপ্লেনেশনটা কিভাবে দিই তোমাদের, এটা দেখাতে লাগবে তোমাদের তাহলে ডায়াগ্রাম দিয়ে। নিচের দিকে হবে। আচ্ছা, এটা আমরা পরে করছি, আগে এটা করো, পরেরটা করো, এটা করো, আমি পরে বলছি। একটি দ্বন্দ্ব চুম্বকের ভিতরে চুম্বকীয় ক্ষেত্রের রেখাগুলি অভিন্ন। না, একটি দ্বন্দ্ব চুম্বকের ভিতরে চুম্বকীয় ক্ষেত্রের রেখাগুলির অভিমুখ। এটা তো বলতে পারা উচিত, কোন দিক থেকে কোন দিকে হয়। দ্বন্দ্ব চুম্বকের ভেতরের কথা বলেছে, ভেতরের রেখাগুলি কোন দিক থেকে কোন দিকে আসে বলো। এটা যে নর্থ হয়, এটা যে সাউথ হয়। ভেতরের দিকটা বলেছে, নর্থ থেকে বেরিয়েতে সাউথে যায়, আবার সাউথ থেকে কোথায় আসে, নর্থের দিকে আসে। তাহলে হলো দ্বন্দ্ব চুম্বকের ভেতরে কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে আসছে বলো। দ্বন্দ্ব চুম্বকের ভেতরে কোন ডিরেকশন থেকে কোন ডিরেকশনে আসছে বলো। দ্বন্দ্ব চুম্বকের ভিতরে সাউথ থেকে নর্থের দিকে আসছে, অর্থাৎ দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে আসবে, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে আসবে। 18 নাম্বার কোশ্চেন, বলো এটার উত্তর, এটার উত্তর বলো। যখন তড়িৎ প্রবাহ একটি তারের মধ্য দিয়ে যায়, প্রতিবার পরিমাপের সুইচে একটি বিচ্যুতি ঘটে। আচ্ছা, নিচের কে প্রথম এই পর্যবেক্ষণটা করেন। আচ্ছা, মনে রাখবা এই পর্যবেক্ষণটা সবার প্রথম বলেছিলেন উইলিয়াম স্টারজন। প্রথম বলেছিলেন উইলিয়াম স্টারজন। না, উইলিয়াম স্টারজন কেন হবে, উইলিয়াম স্টারজন তো ওটা বলেছিল। সরি সরি সরি, এটা হবে ওরস্টেড। হ্যাঁ, 1820-তে ওরস্টেড বলছিল, এটা হবে না। হ্যাঁ, ওরস্টেড হবে, ওরস্টেড। 1820-তে ওরস্টেডই না প্রথম বললেন যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, তার চারপাশে তার চারপাশে চুম্বক ক্ষেত্র তৈরি হবে, তাই না? এটা প্রথম বলেছিলেন বিজ্ঞানী ওরস্টেড। আচ্ছা, তারপর দেখো 19 নাম্বার কোশ্চেন নাম্বার 19। একটি চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দিলে সর্বদা ড্যাশ অভিমুখে সারিবদ্ধ থাকে। এটা বলতে পারা উচিত, এমনিতেই এই কোশ্চেনটা আসে। একটা দ্বন্দ্ব চুম্বককে তুমি যদি মুক্ত অবস্থায় ঝুলিয়ে দাও, তাহলে সেটা কোন দিক মুখ করে থাকে বলো। যেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে বা যে ধর্মটাকে কাজে লাগিয়ে দক্ষিণ। নাবিকেরা ওই সমুদ্রের মধ্যে যখন পাড়ি দিতেন তখন দিক নির্ণয় করতেন, বলো কোন দিকে থাকে। উত্তর দক্ষিণ। হ্যাঁ, উত্তর দক্ষিণ অভিমুখ করে থাকে, একদম ঠিক, উত্তর দক্ষিণ। 20 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বকীয় আবেশ কোনটি। তড়িৎ চুম্বকীয় আবেশ কোনটি বলতে পারা উচিত। তড়িৎ চুম্বকীয় আবেশ, দেখো তড়িৎ চুম্বকীয় আবেশ কখন তৈরি হবে। এটা হচ্ছে কয়েল মানে লুপ, আর এটা হচ্ছে ধরো চুম্বক। তো কয়েল আর হচ্ছে চুম্বক ক্ষেত্র, সরি, চুম্বক ক্ষেত্র, এদের মধ্যে যখন আপেক্ষিক গতি থাকবে না, যখন এদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে তখন ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে। আর যখন ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে তখন তাদের মধ্যে তড়িৎ প্রবাহ তৈরি হবে। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় আবেশ, ম্যাগনেটিক ফ্লাক্স ইন্ডাকশন এটাকে বলা হয়, তাই না? এটাকে ইন্ডাকশন বলে। তো কোনটা হবে উত্তর বলো, তাহলে কোনটা উত্তর হবে বলো। চুম্বক ক্ষেত্র কয়েলের আপেক্ষিক গতির কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি, একদম। চুম্বক কয়েলের আপেক্ষিক গতির কারণে স্থির তড়িৎ বল, না স্থির তড়িৎ বল কেন, স্থির তড়িৎ বল না, কারেন্ট ফ্লো করবে, কারেন্ট।
এই নাম্বারটা সঠিক উত্তর হবে। কয়েল ও চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে স্থির তড়িৎ প্রবাহ থাকার কারণে, স্থির তড়িৎ প্রবাহ একদমই না। চুম্বক ক্ষেত্র ও ইন্ডাকশন মোটরের মধ্যে আপেক্ষিক গতির কারণে তড়িৎ সৃষ্টি। না, ইন্ডাকশন মোটর আমরা কেন এখানে নিচ্ছি? এখানে আমরা জাস্ট কয়েল আর হচ্ছে চুম্বক ক্ষেত্র, এদের মধ্যে আপেক্ষিক গতি যদি তৈরি হয় তবে ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হবে, আর ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হবে। এটাকে আমরা বলবো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশ। তো সেই হিসাবে উত্তর কোনটা ঠিক হচ্ছে? অপশন নাম্বার এ হচ্ছে এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 21। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21 বলার আগে আমি বলি, আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি। এক তো হচ্ছে দস্তা, 2 হচ্ছে অ্যালুমিনিয়াম, আর 3 নাম্বার নিচ্ছি হচ্ছে লোহা। দেখো, চুম্বক দ্বারা অ্যালুমিনিয়াম আকর্ষিত হয়, কিন্তু কিন্তু ক্ষীণভাবে আকর্ষিত হয়। ক্ষীণভাবে মানে অত বেশি আকর্ষণ করবে না। হ্যাঁ, অ্যালুমিনিয়াম চুম্বক দ্বারা অত বেশি আকর্ষিত হবে না, আকর্ষিত হবে কিন্তু ক্ষীণভাবে আকর্ষিত হবে। কিন্তু লোহাকে যদি দাও তাহলে লোহা কিন্তু তীব্রভাবে আকর্ষিত হবে। লোহা তীব্রভাবে আকর্ষিত হয়, তীব্রভাবে। কিন্তু দস্তা দস্তা তো আকর্ষিত হবে না, বরং বিকর্ষিত হবে, কিন্তু বিকর্ষণটা হবে খুবই হালকা, অর্থাৎ ক্ষীণভাবে বিকর্ষিত হবে। তাহলে ক্ষীণভাবে বিকর্ষিত হচ্ছে দস্তা, কিন্তু অ্যালুমিনিয়াম আর লোহা এই দুইটা আকর্ষিত হবে, তবে অ্যালুমিনিয়াম আকর্ষিত হবে ক্ষীণভাবে, লোহা আকর্ষিত হবে তীব্রভাবে। সেই অনুযায়ী আমরা মানে এই পদার্থগুলিকে 3 ভাগে ভাগ করেছি। যেমন দস্তা চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকর্ষিত হবে, তো তার জন্য দস্তাকে বলা হয় ডাইম্যাগনেটিক পদার্থ। কি বলা হয়? ডাইম্যাগনেটিক। আমি এক এক করে বলে দিচ্ছি, এটাকে বলে ডাইম্যাগনেটিক। ডাইম্যাগনেটিক, ডাইম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক পদার্থ। তাহলে ডেফিনেশন কি লিখবা? ডেফিনেশনটা পরে তোমরা লিখে নিও এইভাবে, যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকশিত হয় তাদেরকে ডায়াম্যাগনেটিক পদার্থ বলে, যেমন দস্তা। আর এটার কথা যদি বলে অ্যালুমিনিয়াম, এটা চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে বাট ক্ষীণভাবে, তার জন্য অ্যালুমিনিয়াম হয়ে যাবে প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে পড়বে। এদেরকে বলা হবে প্যারাম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ। তাহলে ডায়াম্যাগনেটিক মানে বুঝতে পারলে ক্ষীণভাবে বিকশিত হবে, প্যারাম্যাগনেটিক মানে ক্ষীণভাবে আকর্ষিত হবে। আর যদি তীব্রভাবে আকর্ষিত হয় যেমন লোহা, তার জন্য লোহা হয়ে যাবে ফেরোম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ। তাহলে কি কি পড়লাম? ডায়াম্যাগনেটিক পদার্থ, প্যারাম্যাগনেটিক পদার্থ, ফেরোম্যাগনেটিক পদার্থ। ডায়াম্যাগনেটিক পদার্থ মানে চুম্বক দ্বারা ক্ষীণভাবে বিকশিত হবে। প্যারাম্যাগনেটিক পদার্থ মানে অ্যালুমিনিয়াম বলছি কেন, চুম্বক দ্বারা ক্ষীণভাবে আকর্ষিত হবে। ফেরোম্যাগনেটিক পদার্থ হচ্ছে চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হবে। তো বলো এবার উত্তর দেখি কি হবে। নিচের কোনটি সাধারণ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না? দেখো, লোহা তো তোমার আকর্ষিত হবেই হবে, কারণ এটা ফেরোম্যাগনেটিক পদার্থ, তাই কি না? তাহলে কোনটা আকর্ষিত হবে না?
বলো দেখি। এখানে না ব্রোঞ্জ, ব্রোঞ্জ আকর্ষিত হবে না। হ্যাঁ, এটা হবে আনসার, অপশন সি হবে, ব্রোঞ্জ আকর্ষিত হবে না। আচ্ছা, তারপর দেখো কোশ্চেন নাম্বার 21 কই গেল? 21 দেখো। দেখো 21-এ মেটাল ডিটেক্টরগুলি কোন নীতির উপর কাজ করে বলো? মেটাল যে ডিটেক্টরগুলি সেটা কোন নীতির উপর কাজ করবে? এটা ফ্যারাডেস ল, ফ্যারাডের নীতির উপর কাজ করবে মেটাল ডিটেক্টরগুলি। ফ্যারাডের দুটা সূত্র আশা করি মনে আছে, তাই না? তো ফ্যারাডের সূত্রের উপর বেস করে কিন্তু মেটাল ডিটেক্টরগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ, পরে দেখো চুম্বক ক্ষেত্রের তীব্রতার মাত্রা হলো, চুম্বক ক্ষেত্রের তীব্রতার মাত্রা কি? চুম্বক ক্ষেত্রের তীব্রতার মাত্রা হচ্ছে IL টু দি পাওয়ার -1, IL টু দি পাওয়ার -1। মানে চুম্বক ক্ষেত্রের তীব্রতা এইভাবে ডিনোট করা হয় যে H ইকুয়াল টু NI বাই L। তো তোমার এখানে এন তো আমাদের লাগবে না, এন হচ্ছে পাক সংখ্যা। তো এখানে আমাদের আই এর মাত্রা লাগবে আর এল এর মাত্রা লাগবে। তো আই এর মাত্রাকে আই লিখা হয়, এল এর মাত্রাকে এল লিখা হয়। তার জন্য আই এল টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তার জন্য এখানকার উত্তর হয়ে যাবে আই এল টু দি পাওয়ার -1। আচ্ছা, ভ্যাকুয়াম কি হিসাবে বিবেচিত হয়? ভ্যাকুয়াম কি হিসাবে বিবেচিত হয়? ভ্যাকুয়াম হচ্ছে, দেখো এটা হচ্ছে অচুম্বকীয় উপাদান। ভ্যাকুয়াম হচ্ছে অচুম্বকীয় উপাদান হিসেবে বিবেচিত হয়। নিচের কোনটিতে স্থায়ী চুম্বক হওয়ার জন্য কোনো চুম্বকীয় বৈশিষ্ট্য নেই? কোনটার মধ্যে স্থায়ী চুম্বক হওয়ার কোনো চুম্বকীয় বৈশিষ্ট্য নেই? কোনটা হবে বলো? ব্যাপারটা হচ্ছে, এটার উত্তর কোনটা হবে বলো? কোনটার মধ্যে প্রশ্নে কোন স্থায়ী চুম্বক হওয়ার জন্য কোনো চুম্বকীয় বৈশিষ্ট্য নেই? হ্যাঁ, ঠিকই আছে। এটা হচ্ছে ম্যাগনেটাইট হবে উত্তর। ম্যাগনেটাইট, ম্যাগনেটাইটের ক্ষেত্রে ওই ধরনের কোনো বৈশিষ্ট্য নেই যার সাহায্যে আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারবো। ঠিক আছে, নিকেলের সাহায্যে আমরা পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে পারি, লোহা দিয়েও পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয়, অ্যালুমিনিয়াম দিয়েও পার্মানেন্ট ম্যাগনেট তৈরি হয়। ম্যাগনেটাইট দিয়ে পার্মানেন্ট ম্যাগনেট তৈরি কিন্তু হয় না। আচ্ছা, তোমাদের না এক কাজ করবে, একটা প্রাকৃতিক চুম্বকের সংকেত মনে রাখবে তো। প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক চুম্বক মানে কতগুলি পাথর পাওয়া যায়, হ্যাঁ, কত স্টোন পাওয়া যায়, যে স্টোনগুলির আকর্ষণ ক্ষমতা রয়েছে, লোহাকে আকর্ষণ করে যেমন, তবে ততটা তীব্রভাবে নয়। যেহেতু প্রকৃতিতে এই স্টোনগুলি পাওয়া যায়, তো তাদেরকে প্রাকৃতিক চুম্বক বলা হয়ে থাকে। তো প্রকৃতিতে পাওয়া একটা প্রাকৃতিক চুম্বক হচ্ছে আয়রন অক্সাইড, মনে রাখবা। প্রাকৃতিক চুম্বক হচ্ছে আয়রন অক্সাইড। তোমরা না আয়রন অক্সাইডের সংকেতটাকেও মনে রাখবা। আয়রন অক্সাইডের সংকেত হচ্ছে Fe2O3। এটা যে আয়রন অক্সাইডের সংকেত।
পরে 26 নাম্বার দেখো, নিচের কোনটি তড়িৎ চুম্বকের সম্পর্কে সত্য নয়? দেখো তড়িৎ চুম্বকে এটি একটি অস্থায়ী চুম্বক একদম। তুমি যতক্ষণ ধরে কারেন্ট পাঠাবে ততক্ষণ পর্যন্ত চুম্বকের মতো আচরণ করবে, কারেন্ট পাঠানো বন্ধ করবে ওটার চুম্বকত্ব ধর্ম থাকবেই না। তার মানে কি একটা টেম্পোরারি ম্যাগনেট অর্থাৎ অস্থায়ী চুম্বক, এটা সত্য। কিন্তু আমাদের খুঁজতে বলেছে সত্য নয়, অর্থাৎ মিথ্যা খুঁজতে বলেছে, ঠিক আছে। এটির ক্ষমতা মেরুর মধ্যে পরিবর্তিত হয়, এটাও ঠিক। মেরুকরণ করা যায় না, কে বলেছে মেরুকরণ করা যায় না? ব্যাপারটা একটু আগে আমরা তাই পড়লাম না। তুমি যদি মানে তড়িৎ প্রবাহের অভিমুখ চেঞ্জ করে দাও, সেক্ষেত্রে তার অভিমুখের পরিবর্তন ঘটবে, তাই না? ধরো এটা নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে, নর্থ পোল আছে, এটা সাউথ পোল আছে। তুমি অভিমুখের পরিবর্তন ঘটিয়ে দিলে, অর্থাৎ তড়িৎ প্রবাহের অভিমুখের পরিবর্তন যদি ঘটিয়ে দাও, দেখবা যে এই নর্থ পোল হয়ে গেল সাউথ পোল, সাউথ পোল হয়ে গেল নর্থ পোল। অর্থাৎ মেরুকরণ কিন্তু তুমি তোমার নিজের মতো করে খেয়াল খুশিভাবে করতে পারো। কোনটাকে তুমি নর্থ পোল বানাবে, কোনটাকে তুমি সাউথ পোল বানাবে, এটা তোমার নিজের খেয়াল খুশি তুমি করতে পারো। অর্থাৎ মেরুকরণ কিন্তু করা যায়, কিন্তু পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে তুমি মেরুকরণ করতে পারবে না। পার্মানেন্ট ম্যাগনেটের ক্ষেত্রে যেটা হবে, যেটা উত্তর মেরুতে সেটা উত্তর মেরু অলওয়েজ থাকবে, আর যেটা দক্ষিণ মেরুতে সেটা অলওয়েজ দক্ষিণ মেরুই থাকবে। সেখানে তুমি তোমার খেয়াল মতো উত্তর মেরুকে দক্ষিণ মেরু, আবার দক্ষিণ মেরুকে উত্তর মেরু কিন্তু বানাতে পারবে না। কিন্তু এটা পসিবল কার ক্ষেত্রে? তড়িৎ চুম্বকের ক্ষেত্রে পসিবল। তো এটা কিন্তু এখানকার সঠিক উত্তর হয়ে যাবে, কারণ মেরুকরণ কিন্তু করা যায়। আর এখানে বলেছে মেরুকরণ করা যায় না, আর মিথ্যায় আমাদের খুঁজতে বলেছে, তার জন্য এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আচ্ছা, তারপরে দেখো 27 নাম্বার কোশ্চেন, কে তড়িৎ চুম্বকত্ব এবং আলোর বৈশিষ্ট্য দ্বারা প্রমাণ করেছেন যে আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে প্রমাণ করেছেন? তো আলো যে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা প্রথম প্রমাণ করেছেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তো এটা সঠিক উত্তর হয়ে যায় অপশন নাম্বার সি, জেমস ম্যাক্সওয়েল। আলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটা প্রথম প্রমাণ করেন বিজ্ঞানী জেমস ম্যাক্সওয়েল। তারপর 28 নাম্বার প্রশ্ন করো এটাকে, উত্তর গোলার্ধে অবস্থিত একটি তরল সমতল সংগ্রাহক প্লেট সাধারণত ড্যাশ দিকে হেলে থাকে, কোন দিকে হেলে থাকবে? এটা অলওয়েজ দক্ষিণ দিকে হেলে থাকবে। ব্যাপারটা কি, মানে পৃথিবীর অভ্যন্তরে চুম্বকত্বের বৈশিষ্ট্যের কারণে, এর আগে আমি আলোচনা করেছিলাম যে পৃথিবীর অভ্যন্তরে মানে পৃথিবী কেন একটা ম্যাগনেট হিসাবে কাজ করে, এটা এর আগের ক্লাসে কিন্তু আমি আলোচনা করেছিলাম। তো যাই হোক, পৃথিবী একটা ম্যাগনেট হিসাবে কাজ করছে। তরল সমতল সংগ্রাহক যে প্লেট, এটা জেনারেলি উত্তর গোলার্ধে অবস্থিত যদি হয়, তাহলে তরল সমতল যে সংগ্রাহকটা সেটা দক্ষিণ দিকে বেঁকে থাকবে। পরে দেখো কোশ্চেন নাম্বার 30, নিচের কোন বলটি প্রকৃতিতে তড়িৎ চুম্বকীয় বল নয়? কোনটা তড়িৎ চুম্বকীয় বল নয়? দেখো শরীরের ওজন কি করে তড়িৎ চুম্বকীয় বল হবে, তাই না? এটা তড়িৎ চুম্বকীয় বলের মধ্যে কিন্তু পড়বে না। পরে দেখো, পূর্ব থেকে পশ্চিমে তড়িৎ প্রবাহিত হলে একটি অনুভূমিক বৈদ্যুতিক লাইনের নিচে একটি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিকটি কি হবে যদি পশ্চিম দিক থেকে দেখা যায়? তো এটা তোমরা অ্যাকচুয়ালি বলতে পারবে, যদি পশ্চিম দিক থেকে তুমি এটাকে দেখো,
তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে দেখাবে, কারণ এখানে নর্থ পোল তৈরি হবে। পূর্ব থেকে পশ্চিম দিকে যদি তড়িৎ প্রবাহিত হয় এবং অনুভূমিক বৈদ্যুতিক লাইনের নিচে একটি বিদ্যুতের চৌম্বক ক্ষেত্রের দিক কি হবে, যদি তুমি পশ্চিম দিক থেকে দেখো তাহলে কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকেই দেখাবে। কোশ্চেন নাম্বার 32, ফ্লেমিং এর ডানহস্ত নিয়মে বুড়ো আঙ্গুল কোন দিক নির্দেশ করে বলো। এটা বলতে পারা উচিত। বুড়ো আঙ্গুল কোন দিক নির্দেশ করবে, বৃদ্ধাঙ্গুলি কোন দিক নির্দেশ করবে, কিসের দিক নির্দেশ করে? কি বলেছিলাম? ফাদার মাদার চাইল্ড, তো কোন দিক নির্দেশ করবে বলো, কিসের দিক বলো, এটা উত্তর বলো, কিসের দিক নির্দেশ করবে? বলের অভিমুখ। বলের অভিমুখ। এখানে কোন উত্তরটা হবে তাহলে? কোন উত্তরটা হবে? পরিবাহীর গতির অভিমুখ যদি তর্জনী প্রবাহের দিকে থাকে। ও, তর্জনী প্রবাহের দিকে থাকে, এটা বাদ দাও, এটা একটু বেশি ফেনিয়েছে। আমাদের বলেছে পরিবাহীর গতির অভিমুখ, ঠিক আছে? আমি একটু বললাম না বলের অভিমুখ বা পরিবাহীর গতির অভিমুখ, প্রথমে বললাম না, ও যে কোনো ভাবেই থাকতে পারে। তো পরিবাহীর গতির অভিমুখ কিন্তু এখানে রয়েছে। তারপর এখানটায় দেখো কোশ্চেন নাম্বার 33, নিচের কোনটি চুম্বক প্রবাহের একক? কোনটা হচ্ছে চুম্বক প্রবাহের একক? মনে রাখবা, চুম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। চুম্বক প্রবাহের একক হচ্ছে ওয়েবার। চুম্বক প্রবাহ বলতে একটা ম্যাগনেটিক ফ্লাক্সের কথা বলেছে। হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্স আমরা বললাম না, চুম্বক ফ্লাক্স। এই চুম্বক ফ্লাক্সকে চুম্বক প্রবাহ এখানে বলেছে। অ্যাকচুয়ালি তোমাদের প্রবাহটা থাকবে না, এটা ফ্লাক্সই থাকবে। হ্যাঁ, ফ্লাক্স থাকবে, এটা ওয়েবার হবে উত্তর। তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বকের আছে কি আছে বলো, এটা বলতে পারা উচিত। তড়িৎ চুম্বক ডিটেল পড়িয়েছিলাম। তড়িৎ চুম্বকের কি আছে? তড়িৎ চুম্বকের আছে কাঁচা লোহার কোর। হ্যাঁ, তড়িৎ চুম্বকে থাকবে হচ্ছে কাঁচা লোহার কোর। ঠিক বলেছো, কাঁচা লোহার কোর। তড়িৎ চুম্বকের কাঁচা লোহার কোর থাকে। আর আর কুণ্ডলীটা কিসের থাকে বলো? এটা হচ্ছে কাঁচা লোহার কোর হলো, তার চারপাশে পেঁচানো থাকে। এটা কপারের থাকবে, তামা, তাই না? আচ্ছা 35 করো। চুম্বক ভেদ্যতার বিপরীত কি হবে? চুম্বক ভেদ্যতার বিপরীত কি হবে? চুম্বক ভেদ্যতার বিপরীত কি হবে? চুম্বক ভেদ্যতার বিপরীত হবে রিলাকটিভিটি। যাই হোক, এই পার্টটা তোমাদের পড়ানো হয় না। চুম্বক ভেদ্যতা, রিলাকটিভিটি, পারমিটিভিটি, এগুলা পড়ানো হয় নাই। তবে এখান থেকে বিশেষ একটা কোশ্চেন আসে না, বুঝছো? ওই জন্য এই পার্টটাকে আমি স্কিপ করে গেছি, কেন কি তুমি অতটাও পড়তে পারবা না। তো মেনলি যেখান থেকে কোশ্চেন আসে সেই পার্টগুলোকে আমি করিয়েছি। এই চুম্বক ভেদ্যতা, রিলাকটিভিটি, পারমিটিভিটিটাকে ছেড়ে দাও। এখান থেকে মানে কোশ্চেন সেরকম ভাবে আমি দেখি নাই যে কোশ্চেন আসছে সেইভাবে, ঠিক আছে? তো ওইটা তার জন্য আমি আর পড়াই নাই। বুঝতে পারলে কি বলছি? কিন্তু যে পার্টগুলো থেকে কোশ্চেন জেনারেলি আসে সেই পার্টগুলো আমি ডিটেলেই পড়িয়েছি, যেটা নিয়ে কোনো চাপ নাই। কারণ তোমাকে তো পরীক্ষায় নম্বর পেতে লাগবে, পাস করতে লাগবে। আচ্ছা, এনটিপিসি দিয়েছো সবাই পরীক্ষা? এনটিপিসি কি দিয়ে আসলে আন্ডার গ্রাজুয়েটটা? আমি তো অ্যাপ্লাই করি নাই দাদা। আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করো নাই? ভালো করছো, না। ঠিক আছে, টাকাটা পাচ্ছে। প্রিপারেশন ছাড়া না দিয়ে দিয়ে লাভ নাই, প্রপার প্রিপারেশন না থাকলে। তুমি দিয়েছো? আর বাকি? না দাদা, আমি ফর্ম ফিল আপ করিনি। সাবাস, কেন এরকমটা? এরপর থেকে করতে লাগবে। এ রাজ্য সরকারের পরীক্ষাগুলোতে একটু ধ্যান দেওয়া, বুঝতে পারছো? আজকে 5 বছরের ছাড় দিয়ে দিয়েছে, 5 ইয়ার্স বয়সে। দাদা কম্পিটিশনটা তো তাহলে আরো হাই লেভেলের হবে, ভাবতে পারতেছি। কম্পিটিশন এবার হবে, বলে লাভ নাই। কম্পিটিশন হবে, পড়তেও লাগবে। কারণ এবার কিন্তু যারা প্রাইভেট জব করছে না,
তারা প্রত্যেকে কিন্তু গভর্নমেন্ট সার্ভিসের দিকে ঢুকে যাচ্ছে, মানে পড়া শুরু করে দিয়েছে অলরেডি। অলরেডি আমার একটা ব্যাচ ফর্ম হয়ে গেছে। মানে আমার সাথে যে বন্ধু বান্ধবরা অনেকে পড়তো না, বা আমার থেকে সিনিয়র কতগুলা দাদা দিদি ছিল না, ওরা তো অনেকের, তাদের মধ্যে অনেকে কাজের জন্য মানে পড়াশোনা বাদ দিয়ে ওইদিকে ওই প্রাইভেট জবে চলে গেছে। এবার ওরা এই ঘোষণা দেখার পরে 1 কোটি চাকরি প্লাস হচ্ছে 5 বছরের রিল্যাক্সেশন, ওরা সবাই পড়াশোনা শুরু করে দিয়েছে। তারা, তাদের একটা ব্যাচ প্রায় ফর্ম হয়ে গেছে, তাদেরকে পড়াচ্ছি আমি, শুরু করছি আর কি। কম্পিটিশন হবে। দাদা আগের দিনে যে ক্লাসটা করাইছিল মানে এই রিলেটেড, হ্যাঁ, ওটা কি ছিল? তো দেখলাম, পরে দেখলাম টনি ছিলাম না, তুমি ক্লাস করাবার জন্য পরে তো আমি আর অত ইয়ে করলাম না যে কোন কোন রিলেটেড বুঝলাম না। এই যে চাকরি সংক্রান্ত রিলেটেড তুমি একটা পাঠাইছিলে না গ্রুপে জয়েন হওয়ার জন্য, হ্যাঁ 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 হ্যাঁ, কিছু আলোচনা হয়েছিল? ওটা তো রেকর্ড করে রাখছি, ওটা পাবলিক করি নাই। তো যাই হোক, ওটা পাবলিক করবো না, ওটা বিশেষ কিছু বলছিলাম। তো যাই হোক, আমি আগে পড়াই, আগে এইটা 36টা করিয়ে দিই, তারপর আমি একটু 2 মিনিট বলে দিচ্ছি। হ্যাঁ, যখন কুণ্ডলীর গতির অভিমুখ চুম্বক ক্ষেত্রের সাথে ড্যাশ হয়, তখন আবেশিত প্রবাহ সর্বোচ্চ হয়। যখন কুণ্ডলীর অভিমুখ, এটা দেখো ধ্যান দিয়ে, চুম্বক ক্ষেত্র, আচ্ছা চুম্বক ক্ষেত্রটা ধরো এদিক থেকে এদিকে, হ্যাঁ, এদিক থেকে এদিকে, তাহলে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হলো? এদিক থেকে এদিকে হলো। এবার ধরো আমি এখানে নিলাম হচ্ছে কুণ্ডলী। এবার কুণ্ডলীটাকে যদি আমি এই দিকটাতে নিয়ে আসি না, না এই দিকটাতে নিয়ে আসলে, হ্যাঁ, এই দিকটাতে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? আচ্ছা, এটা ঘোরাবো কোন দিকে? মোট কথা তো হতে লাগবে 90 ডিগ্রি, তবে বেশি হবে। হ্যাঁ হ্যাঁ, মোট কথা ব্যাপারটা হচ্ছে, যদি ব্যাপারটাকে এখানে ভাবো, যদি আহ, কুণ্ডলীর অভিমুখটা হচ্ছে এইদিকে হয়, নিচ থেকে উপরে হয়, আর এইটা এইদিকে হয়, তাহলে এদের মাঝখানে কোনটা 90 ডিগ্রি হবে কিনা? 90 ডিগ্রি অবস্থায় ম্যাক্সিমাম চুম্বক ফ্লাক্স পাস করতে পারবে। ম্যাক্সিমাম চুম্বক ফ্লাক্স কিন্তু এর মধ্যে দিয়ে পাস করতে পারবে। তো সেক্ষেত্রে কি হবে, যে চুম্বক মানে ইন্ডাকশনটা ম্যাক্সিমাম হবে সেক্ষেত্রে। এটা 90 ডিগ্রি হবে উত্তর, এটা 90 ডিগ্রি হবে। তাছাড়া এটা ফর্মুলা দিয়ে তোমাকে যদি বলি, ওটা ফর্মুলাটা কি, যে কস থিটা, হ্যাঁ, বিই কস থিটা, কস ম্যাগনেটিক ফ্লাক্স, আর হচ্ছে পরিবেশের গতির অভিমুখ। হ্যাঁ, এটা ফর্মুলা হচ্ছে বিই কস থিটা, এটা দিয়ে বের করতে লাগে, ঠিক আছে? তো কস থিটা দিয়ে ভাবো, কস থিটার ভ্যালুটা কোথায় কোথায় ম্যাক্সিমাম হয় বলো? কসে থিটার ভ্যালু 0 হয়, কস থিটার ভ্যালু, কস জিরো কত হয়? জিরো, কস জিরোর ভ্যালু, না বি কস থিটা নাকি সাইন থিটা? আচ্ছা যাই হোক, এটা পরে বলছি। মোট কথা এটা 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হবে, বুঝতে পেরেছো? 90 ডিগ্রিতে ম্যাক্সিমাম হবে।